আমি রাজস্বীর কাছে যাব। রাজস্বী, তোমার ভাটপাড়া বলতে প্রথমেই কি মাথায় আসে? অর্জুন সিং, বোমা, গুলি, বন্দুক? ভাটপাড়া বলতে নিশ্চয়ই না, মৃতদেহ, প্রতিদিন রিপোর্টারের গিয়ে সেখানে বুলেটের দাগ খোঁজা। এবার আমি ঠিক এর উল্টো, এবার তুমি হয়তো জানো বিষয়গুলো, কিন্তু আমি ঠিক এর উল্টোটা, আমার যারা দর্শকেরা রয়েছেন তাদের যদি বলি, ভাটপাড়ার সাথে শ্রী চৈতন্যদেবের ওতপ্রোতভাবে সম্পর্কিত কিছু জিনিস আছে। ভাটপাড়া বলতে শ্রী জগন্নাথ দেব, তার ধামকে কেন্দ্র করে কিছু জিনিস আছে। ভাটপাড়া বলতে বৈষ্ণব ধর্মের বহু জিনিস আছে যেগুলো পিছিয়ে পড়েছে, এবং আমরা আমাদের পর্যটনটাকে বুলেট পর্যটনে পরিণত করতে পেরেছি। কেন আমরা করতে পারবো না? যদি অযোধ্যা করতে পারে, বাংলার এত শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করেই এত জিনিস আছে, সারা পৃথিবীর মানুষ তো আসতে পারেন, শুধু মায়াপুর কেন? কেন অন্য জায়গায় নয়? কেন অন্য সাবডিভিশন নয়? ময়ূকদা, শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেব পিছিয়ে পড়েছেন কারণ এগিয়ে বাংলা হয়েছে। এগিয়ে বাংলা, বোমায় এগিয়ে, চাকরি চুরিতে এগিয়ে, সমস্ত কিছু চুরিতে এগিয়ে। যাই হোক, তুমি যেখান থেকে শুরু করলে যে স্বামী বিবেকানন্দ ধর্মের মধ্যেই কর্মযোগের কথা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন এদেশে যা কিছু হবে হলে ধর্মের মাধ্যমে হলেই হবে, না হলে হবে না। তোমাদের রাস্তা ঝাড় দেওয়া, প্লেগ নিবারণ, সমাজনীতি, তাও যদি ধর্মের মাধ্যমে করতে হয় তাহলেই হবে, না হলে হবে না। দেখো ময়ূকদা, 22শে জানুয়ারি 1,25,000 কোটি টাকার ব্যবসা শুধুমাত্র রাম মন্দির কেন্দ্রিক গোটা ভারতবর্ষে হয়েছে, ট্রেডার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছে। শুধু 25,000 কোটি টাকার ব্যবসা ইউপিতে হয়েছে, 40,000 কোটি টাকার ব্যবসা দিল্লিতে হয়েছে। তো আমি জানি না এরা প্রত্যেকে কোন ক্ষেত্রে বলছেন, এগুলো কিন্তু আমরা কেউ বলছি না, ট্রেডার্স অ্যাসোসিয়েশন বলছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিসার্চ, তিনি বলছেন যে এস্টিমেটেড ট্যাক্স কালেকশন হতে চলেছে অযোধ্যার জন্য 5,000 কোটি টাকা আগামী বছরের জন্য। ইউপি, উত্তরপ্রদেশের শুধু ট্যাক্স কালেকশন আগামী বছরের জন্য হতে চলেছে 4 লক্ষ কোটি টাকা বেশি। বর্তমানে ইউপি যা রোজগার করে ট্যাক্সে, তা থেকে 4 লক্ষ কোটি টাকা। তুমি বলছো সায়নী ঘোষ তো বলছে বাটি হাতে বসতে হবে মানুষজন। না, সায়নী ঘোষ যখন যে আপনি আচরে অন্যের শিখাও, যে শিবলিঙ্গে কন্ডম পরাবে সে মন্দিরের সামনে বাটি নিয়ে বসার কথাই চিন্তা করবে, তার অন্য কিছু মাথায় আসবে না। এবার দেখো, ভাটিকানে প্রত্যেক বছর আনুমানিক 90 লক্ষ মতন পিলগ্রিমেজ সেখানে হয়। মক্কাতে আনুমানিক 2 কোটি বছরে দর্শনার্থীরা যান বা পিলগ্রিমেজ হয়। অযোধ্যার বলা হচ্ছে বছরে 5 কোটি টাকা, অর্থাৎ ভাটিকান এবং মক্কাকে মিলিয়ে তার প্রায় দ্বিগুণ সংখ্যায়। তো তার থেকে যে রোজগার হবে না, 5 কোটি মানুষ বছরে যাবেন, বছরে যাবে। তো 5 কোটি মানুষের এক একজন যদি 1,000 টাকা করেও খরচা করেন, তার মানে হিসেবটা হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। আমি শূন্যে বড় কাঁচা ময়ূকদা, আমি বলতে পারবো না। একটা 5,000 কোটি টাকা শুধুমাত্র এই টেম্পল ট্যুরিজম থেকে আসতে পারে উত্তরপ্রদেশে। হ্যাঁ, আজকে 27টা এয়ারপোর্ট আছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে কটা এয়ারপোর্ট আছে মহিষদা? তুমি একটা আমি হাতে গুনে বলতে পারি। কলকাতায় আছে, কলকাতা 8টা আছে অল টোটাল। তার মধ্যে কয়েকটা আছে নেই ওরকম ব্যাপার একখানা আছে। অন্ডাল তুমি কোনোদিন নেমেছো কি? তুমি কি আর কোনো ওই বাগডোগরা, কলকাতা, এগুলোই মূলত আমরা নামি, কিন্তু আছে 8টা। যাই হোক, তো উত্তরপ্রদেশে যদি 27টা থাকতে পারে, পশ্চিমবঙ্গে 8টা, যেখানে কিন্তু ব্রিটিশ আমলের বহু এয়ারপোর্ট এখনও ডিফাঙ্ক্ট হয়ে পড়ে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা করতে পারলাম না। আমরা নদিয়া ট্যুরিজম করিডোর করতে পারলাম না, আমরা বাঁকুড়া পুরুলিয়া এই ট্যুরিজম করিডোর করতে পারলাম না, আমরা মেদিনীপুরের, যেটাকে আমরা ছোটোবেলায় মানে তাচ্ছিল্য করে বলতাম গ্র্যান্ড ক্যানিয়ন অফ গনগনি, তো সেই গ্র্যান্ড ক্যানিয়ন অফ গনগনি কিন্তু দারুণ একটা জায়গা, কিন্তু গনগনিকে আমরা তুলে আনতে পারলাম না। আমাদের দক্ষিণ 24 পরগনা, আমাদের ভাদু, টুসু, পুরুলিয়ার কোনো কিছুই পারলাম না। বেথুয়াডাহুড়ি অত বড় একটা ফরেস্ট রিজার্ভ। শুধু তাই নয়, আমি রাজস্বী একটা জিনিস তুমি যেহেতু মনে করালে, আমি নিজে টালিগঞ্জ এলাকার মানুষ এবং আমি নিজে যেহেতু সামান্য কিছু কাজ করেছি এই আদিগঙ্গা এবং তার ইতিহাস, সোশিওলজিক্যাল জায়গাটা নিয়ে। আদিগঙ্গা দিয়ে তো বেহুলা লক্ষিন্দর পাস করার গল্প আছে, ওখানে এমনকি রাজপুরের বেহুলার ঘাট রয়েছে, বিভিন্ন চাঁদ সওদাগরকে কেন্দ্র করে গল্প রয়েছে। মানে আমি বলছি বিদ্যাধরী নদী থেকে যে সভ্যতাটা আমাদেরও অনেক স্মৃতি বহন করে চলেছে, বেহুলার স্মৃতি, লক্ষিন্দরের স্মৃতি, সেগুলোকেও তো আমরা কিছু করলাম না। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা রিস্টোরেশন করবেন, আদিগঙ্গার যে পরিষ্কারের কাজ, সেই কাজটা রাজ্য সরকার কতটা করলো? তোমার এইগুলো এইখানেই আমি লিখে রেখেছিলাম। দেখো, আমি নদিয়ার একটা এক্সাম্পল দিই। তুমি বিদ্যাধরীর কথা বললে, জলঙ্গি, চূর্ণী, অঞ্জনা, পাগলাচণ্ডী, মাথাভাঙা, এই নদীগুলোকে নিয়ে নবদ্বীপ
বা নদিয়া ডিস্ট্রিক্ট ছিল, এক একটা নদী মজে গিয়েছে, এক একটা জায়গায় এসে এন্ড করে গেছে, বাকিটা পুরো পলি পড়া। এটাকে কোনো রেস্টোরেশন করে এবং তুমি যে বিদ্যাধরীর কথা বললে এবং আদিগঙ্গার কথা বললে, রাজপুর সোনারপুরে কত কয়েকশো বছরের পুরনো যে মন্দির আছে, মা বিমলার মন্দির আছে, কত প্রাচীন, মানে আমরা কিন্তু কেউ খুব কম জানি। ওখানে কারা করলেন এই সেটেলমেন্টসগুলো, এই চত্বরগুলো, এগুলোকে নিয়ে কোনো কিছু করা। তুমি আজকে নদীর কথা বললে, আমরা প্রত্যেকেই তারাপীঠে গেছি। দ্বারকা নদী, যেটা বর্ণনা আছে যে বামদেবের গুরুদেব কৈলাসপতি কি ভয়ঙ্কর সেই দ্বারকা নদী পেরিয়ে ওপার থেকে তারাপীঠের দিকে আসছেন। আজকে তুমি দ্বারকা নদীকে দেখো, দ্বারকা নদীর কি অবস্থা, দুটো পাড়ের মাটি একদম দখল করে দোমাকদম সেখানে হোটেল উঠে যাচ্ছে। পুরো নদীটা একটা মানে আদিগঙ্গার থেকেও ছোট খাল হয়ে গেছে। শর্ট টার্ম গেইনের জন্য লং টার্ম গেইনটাকে কেন, মানে নিজেই নিজের যে স্বপ্নগুলো, যে ভিশনটা, সেটা কেন ভেঙে দিচ্ছে? মানে তোমরা কি প্রমোটার নির্ভর একটা ইকোনমি চাও রাজস অনির্বাণ, না তোমরা চাও যে গোটা ভারতবর্ষ, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে বুঝতে পারছেন এই আন্দাজটা, পালসটা, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাস্টিউট পলিটিশিয়ান যাকে বলে, এবং উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাকেও এই যে ঝড়, এই সুনামি, সেটা খড়কুটোর মতন অন্যদের মতন ভাসিয়ে নিয়ে যেতে পারেন বলেই তিনি বারবার মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। নীতিশ কুমার হাত ছেড়ে দিলেন, অরবিন্দ কেজরিওয়াল রাম মন্দির যেদিন হলো সেদিন ভান্ডারা খুলেছিলেন গোটা দিল্লিতে, ফ্রিতে তুমি গেলে তুমিও খিচুড়ি খেয়ে চলে আসতে পারতে। কর্ণাটকার সরকার, কংগ্রেসের সরকার, তারা পাড়ায় পাড়ায় প্যান্ডেল বানিয়েছিল রামে। মানে প্রবলেমটা তোমরা যাদের রামকে নিয়ে প্রবলেম, তারা তো বুঝতে পারছো যে এই আগুনে তোমাদেরও হাত পুড়বে।